ধূমপান, মদ্যপান, তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার, অডিও বুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অডিও বুক পরিবেশিত প্রথম সিরিজটির নাম হলো আমার প্রেমের ডায়েরি। কিছু আড্ডা, কিছু আনন্দ, সাথে অবশ্যই কিছু বিরহের গল্প ও ভালোবাসার গল্পতে সৃষ্ট আমাদের এই সিরিজ। আজকে আপনাদের জন্য নীলাঞ্জন দাশগুপ্তের লেখা অব্যক্ত, প্রধান চরিত্রে অনু এবং ঋষি। সো টাইম ওয়েস্ট না করে কানে হেডফোনটা লাগিয়ে গল্পটা এনজয় করুন। আজ 1 বছর হয়ে গেল তুমি আমাদের মাঝে নেই, যেটার জন্য আমার অনুতাপেরও কোনো শেষ নেই। সেই দিনের দিনগুলোতে যদি খামখেয়ালি না করে একটু সিরিয়াস হতাম, তাহলে হয়তো আজ তোমাকে নিজের করে পেতাম। সামনে থাকা তোমার ছবিটা দেখলেই আমার ভেতরটা কেমন শিউরে উঠছে। আর ছবিতে থাকা মালাটা যেন আমার কাছে ফাঁসির দড়ির মতো লাগছে, যা আমাকে ক্রমাগত মনে করিয়ে দিচ্ছে অতীতে করে যাওয়া আমার ভুলগুলোকে। সারা জীবনে এই পিছুটান থেকে আমার আর মুক্তি পাওয়া হবে না। আজ ভীষণ মনে পড়ছে সেই ছোট্ট থেকে, অর্থাৎ স্কুল জীবন থেকে আমাদের বন্ধুত্বের কথা। স্কুলের অন্যান্য স্টুডেন্টরাও যে হিংসা করত ঋষি আর অনুর বন্ধুত্বকে, তাও অনুভব করতাম। দেখতে দেখতে কবেই কলেজ জীবন অবধি পৌঁছে যাই আমরা একসাথে। এই কলেজ জীবনের প্রথম 2 বছর যে এইভাবে আমার জীবনে অভিশাপ রূপে নেমে আসবে, তা আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, কলেজ জীবন সম্বন্ধে আমরা সবাই মোটামুটিভাবে অবগত আছি। কলেজ লাইফ মানে নতুন কিছু বুঝতে শেখা, আরও কিছু নতুন মানুষের সাথে বন্ধুত্ব। হ্যাঁ, এর ব্যতিক্রম ঘটেনি আমাদের ক্ষেত্রেও। কলেজ লাইফের শুরুতেই আমাদের 4 জনের মধ্যে বেশ একটা বন্ডিং তৈরি হয়েছিল, ওই যেটাকে আমরা ক্লোজ সার্কেল বলি আর কি। এই গ্রুপে অ্যাড হয়েছিল বলতে সুমিত ও কোয়েল। বন্ধুত্বের খুব শুরুতেই ওদের প্রতি একটা ঈর্ষাবোধ আমার কাজ করত, যদিও কারণটা এখন বুঝতে পারি এটা নিতান্তই বোকামি। আসলে সুমিত ও কোয়েল স্কুল লাইফ থেকেই রিলেশনে আছে, এটা আমার একদমই সহ্য হতো না। সেই কবে থেকে আমি ঋষিকে মনে মনে ভীষণ পছন্দ করি। এও আমি অনেকবার ফিল করেছি যে ঋষিও আমাকে লাইক করে, কিন্তু এটা বুঝেও আমায় এটাই আঘাত করে যে ঋষি একবারও আমায় প্রপোজ করার চেষ্টাও করেনি। আমি তো মেয়ে, আমি প্রপোজ করব, এটা খুব একটা ভালো দেখায় না। ভেবেছিলাম কিছু সময় পেলে ঋষিই বলবে, কিন্তু না, যত সময় যেতে লাগলো ব্যাপারটা যে আমার জন্য এত দমবন্ধকর অস্বস্তির সৃষ্টি করবে তা আমি ভাবিনি। চোখের সামনে যা যা দেখেছি তাতে আমার অনুভূতিগুলো আমার ইগোয়ের কাছে ধাক্কা খেতে খেতে এখন প্রায় তা হার মানার পথে। এই সব কিছুর জন্য দায়ী ওই রায়া। আজও সেই দৃশ্যগুলো আমার কাছে বড্ড রঙিন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার কি করণীয়? বেশ কয়েকদিন কেটে গেছে, তার সাথে সাথে আমি একটা ডিসিশনেও এগিয়েছি। আমার ঋষির সাথে সামনাসামনি কথা বলা দরকার, দেখা যাক ও কী বলে। আর কি, যেমন ভাবনা তেমন কাজ। একদিন কলেজ ক্যাম্পাসের ফ্রি স্পেসে পেয়ে ডাক দিলাম, ঋষি, ওই ঋষি, এদিকে একটু আয়, কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আমি বললাম, কি রে, খবর কি তোর? ঋষি বলল, হ্যাঁ এই তো। প্রত্যুত্তরে আমি চালাকি করে বললাম, কি রে, কি সব শুনছি তোর নামে? এগুলো কি সত্যি? কি সব শুনছিস? কি সত্যি, খুলে বলতো। তুই নাকি প্রেম করছিস? ঋষি হা হা করে হেসে বলল, কে বললো তোকে এইসব? ব্যাচের সবাই বলছে যে। না রে, প্রেম টেম আমার জন্য না। প্রেম করার জন্য যে সাহস লাগে তা আমার নেই। তুই তো সব জানিস অনু। আমি কি করে জানবো? ও হ্যাঁ, ঠিক ঠিক।
আমার মনটা কোথাও না কোথাও একটু সান্ত্বনা পেল। ঋষি আর আমি সেই ছোটবেলার বন্ধু, ও নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলবে না। কিন্তু এই বিশ্বাসটার আয়ু বেশি দিন ছিল না। আসলে কলেজের ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের সময়টাই, সে ছেলে হোক কিংবা মেয়ে, সবার মধ্যেই ইগো জিনিসটা একটু বেশিই কাজ করে। সেই ইগোর কাছে সত্যিকারের অনুভূতিটা ম্লান হওয়ারই ছিল। যখন আমি শুনলাম আমাদের ক্লোজ সার্কেলের বাইরে থাকা আমাদের আরেক ক্লাসমেট আমাদের ফ্রেন্ড জোনের বাইরে থাকা এক থার্ড পার্সন মেয়ের সাথে ঋষি আড়ালে আবডালে ডেট করছে, তখন আমার সমস্ত চৈতন্য লোপ পেয়েছিল। নিজের মনের সাথে বারবার ফাইটে হেরে যেয়ে মনে হচ্ছিল যে যেভাবে ঋষি আমাকে চিট করেছে সেইভাবে ঋষিকেও ভুগতে হবে। আমার ইগোস্টিক মনের কাছে সেই মুহূর্তে সমস্ত ফিলিংস, সমস্ত বন্ধুত্ব মুছে গিয়ে শুধু মনের মধ্যে একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, রিভেঞ্জ। এটাই ছিল আমার সেই ঐতিহাসিক ভুল যার জন্য তুমি আমাদের মাঝে নেই। কলেজের সেই 4 জনের বসার সিটটা আজও আছে, কিন্তু তোমার সিটে বসার মানুষটা আজ নেই। দুজনের লড়াইয়েই দুজনে আজ আমরা হেরে গেছি। এটাই প্রথম গেম আমার জীবনে যেখানে কোনো উইনার নেই, যেখানে ভাগ্যও সাথ দেয়নি আমাদের, সাথে অনুভূতিও। এই যুদ্ধে জিতেছে কেবল হাজারো ভালো সম্পর্কের মাঝে বিচ্ছেদ সৃষ্টিকারী সেই হরিবেল ওয়ার্ড ইগো। যাই হোক, এই ঘটনা ঘটার পর আমার মধ্যে জেদ এতটাই পেয়ে বসেছিল যে ভুল সিদ্ধান্তগুলো আমি অতশত না ভেবেই নিচ্ছিলাম। যদিও সুমিত ও কোয়েল দুজনেই আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি এতটাই মত্ত হয়ে গেছিলাম যে কোনো কিছুরই তোয়াক্কা আমি করিনি। কলেজ লাইফে অনেক ভালো লাগার মতো নতুন নতুন কিছু আমরা শিখি বা দেখি। সেরকমই একজন হলো আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র অঙ্কুশদা। সোজা কথায় বলতে গেলে অঙ্কুশদা আমার ক্রাশ ছিল। আর অন্যদের মুখে শুনেছি অঙ্কুশদাও নাকি আমায় লাইক করে, শুধু আমিই কোনো ইন্টারেস্ট দেখাইনি বলে সে পিছিয়ে পড়ত। লম্বা ও চওড়া, সাথে লম্বা চুল এবং ট্রিমিং করা চাপ দাড়ি, এই আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্বের প্রেমে যে কোনো মেয়েই পড়ে যেতে পারে, তা অস্বাভাবিক কিছু না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অঙ্কুশদাই ছিল আমার প্রতিশোধ নেওয়ার একমাত্র চাবিকাঠি। ঋষিকে দেখানোর জন্যই আমি ধীরে ধীরে অঙ্কুশদার সাথে ক্লোজ হতে শুরু করি। অঙ্কুশদাও আমাতে ক্রমাগত আকৃষ্ট হতে শুরু করে। হ্যাঁ, আমার প্ল্যান সাকসেসফুল। কোয়েল এসে আমায় একদিন জানায়, আচ্ছা, তুই কেন এমন করছিস বলতো? তুই কি আদেও অঙ্কুশকে ভালোবাসিস? উত্তরে আমি বললাম, বাদ দে তো এসব কথা, কি বলবি বল। ঋষি আমার কাছে এসেছিল আর তোর ব্যাপারে জিজ্ঞাসা করছিল। কিছুটা কৌতূহল ও অসন্তুষ্টের সাথেই বললাম, আমার ব্যাপারে? আমার ব্যাপারে আবার কি জিজ্ঞাসা করছে? আর তোর কি খবর? ঋষি তোর আর অঙ্কুশদার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিল। আবারও সেই ইগোস্টিকভাবেই উত্তর দিয়েছিলাম, ছাড় তো সব, আমি অত শত অন্যকে বর্ণনা করতে প্রস্তুত নই। আমার এই জাতীয় কথার টোনে কোয়েলের মুখভঙ্গিটা কেমন একটা ঝিমিয়ে পড়েছিল তাও লক্ষ্য করেছিলাম। কেমন যেন মন খারাপের সুরেই, তোর যা ইচ্ছে তুই তাই কর, তবে যাই কর ভেবে চিন্তে করিস, বলে কোয়েল বিদায় নিল। কোয়েলের তার বন্ধুর প্রতি এই সচেতন বার্তাটা তখন উপলব্ধি করার মতো অবস্থায় আমি ছিলাম না। এখন অনুশোচনা হয় এসব ইগোয়ের লড়াই বাদ দিয়ে যদি কোয়েলের কথাটা একটু শুনতাম, তাহলে হয়তো আজ আমি আর তুমিও কোয়েল আর সুমিতের মতো একটা মিষ্টি সম্পর্কের মধ্যে থাকতাম। কিন্তু সে কি আর আমার ভাগ্যে আছে? ঋষিকে চোখে আঙুল দিয়ে তার ভুল বুঝিয়ে দেওয়ার জেদে কবেই যে দুজনের মধ্যে মন খারাপ ও দূরত্ব বাড়িয়ে ফেলেছি, তা তখন না হলেও এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। কিন্তু এখন আর আমার হাতে কিছুই নেই। এই বর্তমান এক কঠিন পরিস্থিতির আমি নির্বাক এক শ্রোতা মাত্র। ঋষির এই ব্যবহার দেখার পর অনেক ভেবেছি,
ঋষি তো তার মনের মতো করে তার হ্যাপিনেস খুঁজে নিল রায়ার সাথে। তাহলে আমার সারা জীবন এই না পাওয়ার মধ্য দিয়েই কাটবে কেন? না, তা হতে পারে না। তাই নিজেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। নিজেও ভেবেছিলাম অঙ্কুশদাতে নিজেকে মগ্ন করে এই পিছুটান মুছে ফেলা সম্ভব। তা হয়েও গিয়েছিল কিছুটা, কিন্তু না, এভাবে সম্ভব না। তা বুঝতে হয়তো আমার একটু দেরিই হয়ে গিয়েছিল। এভাবেই প্রথম বর্ষ পেরিয়ে যায়। তখন আমি অনেকটা কাটিয়ে উঠে অঙ্কুশদার সাথে রীতিমতো একটা ভালো জায়গায় প্রেমের বন্ধনটাকে নিয়ে গিয়েছি। হঠাৎ করে অঙ্কুশদা আমায় একদিন বলে, চলো না একটা ডেটে যাই কোথাও। এটা সাধারণ কোনো রেট নয়, কিছুটা অন্যরকম। আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে, যা তোমাকে আমি বেশ কিছুদিন ধরেই বলবো বলে ভাবছি। অঙ্কুশদার এই আবদারে আমি এক বাক্যে সম্মতি জানাই। ক্রমেই দিনটা এগিয়ে আসে। একটা নিরিবিলি রেস্টুরেন্টে অঙ্কুশদা আমায় তার ফিউচার প্ল্যান ও পরবর্তীতে আমাদের সম্পর্কটা কোথায় দেখতে চায় এবং ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমায় বলতে থাকে। পরবর্তীতে অঙ্কুশদাও আমার মুখ থেকে এসব সম্বন্ধে জানতে চায়, কিন্তু তার কোনো যথোপযুক্ত উত্তর আমি দিতে পারিনি। কেন জানি না নিজের মনটাকে এসবের সাথে মানাতেই পারছিলাম না। নিজেও অনুভব করেছিলাম আমার এই ব্যর্থতা অঙ্কুশদার খুব একটা ভালো ঠেকেনি। এই বিষণ্ণতা নিয়েই পরবর্তীতে বেশ কিছুদিন কেটে যায়। এর মাঝে কোয়েল আমাকে ফোন করে জানায়, তোর সাথে না আমার একটু আর্জেন্ট কথা আছে, কবে দেখা করবি? আসলে এই মানসিক টানাপোড়েনে কলেজ যাওয়া হয়নি বেশ কিছুদিন। কোয়েলকে সরাসরি জানাই, আমি পরে কথা বলছি তোর সাথে। এই মানসিক অশান্তির মাঝে অনেক ভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম অঙ্কুশদা সম্ভবত আমার জন্য না। মনের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই। আমি যতই চেষ্টা করি না কেন অঙ্কুশদাকে আমি আমার 100% দিতে পারবো না। আর তাছাড়া অহেতুক একজন মানুষকে ঠকানোর কোনো মানে হয় না। অবশেষে অঙ্কুশদাকে আমি সরাসরি জানাই, অঙ্কুশদা, আমি অনেক ভেবেই এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি তোমার জন্য না, আর এই ব্যাপারটা আমার পক্ষে ক্যারি করা সম্ভব হচ্ছে না। ফোনের ওপাশ থেকে অঙ্কুশদা আমতো আমতো করে জানায়, মানে কেন, কি হলো? তুই হঠাৎ এ কথা বলছিস কেন? আম সরি। এরপর দুদিন কেটে যায়। মাঝে অঙ্কুশদা বেশ কয়েকবার আমায় ফোন করলেও আমি তা রিসিভ করিনি। কিন্তু যার জন্যই ডিসিশন নিলাম সে তো এখন অন্য কারোর। এই কথা ভাবতে ভাবতে কোয়েল আমাকে ফোন করে এমন কিছু জানায় যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কোয়েল বলল, কি ব্যাপার, গল্পটা তো জমে উঠেছে তাই না? নিজেও তো গল্পটা শুনছেন, নিজের বন্ধুদেরকেও শোনান, সবার সাথে গল্পটা শেয়ার করুন। তাহলে বাকিটুকু শোনা যাক। কি রে, কেমন আছিস? ভালো, তোর খবর কি বল? আর সেদিন কি বলবি বলছিলি? তুই কবে কলেজ আসবি বল? আগামীকাল। নিজের মনের অবস্থাটা আর অঙ্কুশদার কথাটা কোয়েলকে জানানো উচিত হবে কিনা ভাবতে ভাবতেই হয়তো কিছুটা একাকিত্ব কাটানোর জন্যই কোয়েলকে সব কিছু জানাই। কোয়েল তো শোনা মাত্র একেবারে আনন্দের সাথে চিৎকার করে বলে ওঠে, কি বলিস, সত্যি? এ তো মেঘ না যাইতেই জল। কিছুটা অবাক হয়েই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে, তুই এরম করছিস কেন? কোয়েল আমাকে তার কথাগুলো মাথা ঠান্ডা করে শোনার জন্য অনুরোধ করলো। আমি আচ্ছা শুনছি বল বলেই শুনতে থাকি। কোয়েল বলা শুরু করে, তুই তো বেশ কিছুদিন কলেজে আসিসনি। এর মাঝে রায়ার সাথে আমার কথা হয়েছিল সামনাসামনি। সেখানেই কথার ছলে ওর কাছ থেকে ওর আর ঋষির ব্যাপারটা জানার চেষ্টা করি। রায়া কিছুটা ব্যঙ্গার্থকভাবেই ওদের মধ্যে হওয়া কথাগুলো আমাকে জানায়। সেখান থেকে আমি যতটুকু অনুভব করেছি ওদের মধ্যে সেরকম কিছু নেই। আর রায়া কেমন তা আমি খোঁজ নিয়ে দেখেছি। ও মোটেও লয়াল টাইপের মেয়ে নয়। আমি জানি অনু,
তুই ঋষিকে পছন্দ করিস, আর অত শত না ভেবে তুই ওকে তোর মনের কথাগুলো খুলে বল। কোয়েলের মুখে এসব কথা শোনার পর আমি যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। কোয়েল কি যা বলছে তা সত্যি? হ্যাঁ, আমার এটাই করা উচিত। নিজের মানুষটাকে এভাবে দূরে যেতে দেওয়া যাবে না। আবার কি, সেদিন রাত্রে বসেই একটা প্রেমপত্র লিখি ঋষির উদ্দেশ্যে, কারণ তার সম্মুখে দাঁড়িয়ে তাকে প্রেম নিবেদন করার মতো মানসিক শক্তি আমার নেই। কিন্তু যদি কোয়েলের ভাবনাটা মিথ্যে হয়, আবারও একটা নির্ঘুম রাত কেটে যায় আমার। ভাগ্যটা আমার অতটাও খারাপ ছিল না। হঠাৎ করেই সুযোগটা এসে যায় আমার কাছে। শুনলাম কলেজ শেষ করে আজও রায়া আর ঋষি একসাথে কোথাও একটা যাবে। হঠাৎ করে এই বুদ্ধিটা খেলে যায় আমার মাথায়। ওদের সম্পর্কটা কেমন তা সবচেয়ে ভালো বোঝার উপায় ওদের লুকিয়ে ফলো করা। সাথে সাথে এই কথাটাও আমার মাথায় গেঁথে যায়, যদি সত্যিই ঋষি আর রায়ের মধ্যে সেরকম কিছু না থাকে, তাহলে আজই আমি আমার ব্যাগে থাকা আমার অপ্রকাশিত হাজার অনুভূতি দিয়ে লেখা চিঠিটা ঋষির হাতে তুলে দেব। আর যদি কোয়েল ভুল হয়, আমার ফিলিংস ভুল হয়, তাহলে আমার মুখ আমি আর ঋষিকে জীবনেও দেখাবো না। দেখতে দেখতে কলেজের ক্লাস শেষ হয়। সূর্য তখন মৃদুভাবে অস্তগামী। রায়া ও ঋষি দুজনেই কলেজের সামনের হাইওয়ের দিকে হাঁটতে শুরু করে। আমিও তাদের অনুসরণ করা শুরু করি। অবশেষে তারা রাজপথের পাশে এক প্রশস্ত ছাতিম গাছের তলায় থাকা বেঞ্চের ওপর পাশাপাশি বসে। আমি ঠিক ওদের থেকে সামান্য দূরত্বে থাকা একটি গাছের পেছনে লুকিয়ে থেকে ওদের কথা শোনার চেষ্টা করি। কিন্তু তবুও তাদের থেকে আমার দূরত্বের মাঝে বেশিরভাগ কথাই যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। তাদের কথার খুব সামান্য পরিমাণই আমার কানে এসে পৌঁছলো। তারই মাঝে রায়াকে বলতে শুনলাম, তুই কেন এমন করছিস ঋষি? নিজের ভালোটা তো পাগলেও বোঝে। তুই তো পাগল নোস। বুদ্ধিমান একটা ছেলে হয়ে এরকম বুদ্ধুর মতো একটা ভাবনা নিয়ে বসে আছিস। এতদিন ধরে কতবার তোকে বুঝিয়েছি, সামান্যটুকু তো বোঝার চেষ্টা কর। রায়ার এত কথায় ঋষির কোনো রকম ইতিবাচক এফেক্ট পড়েছিল কিনা তা বোঝা গেল না, কারণ ঋষি একদম চুপ। রায়া আবার বলতে শুরু করলো, তোকে যে আমি কি করে বোঝাই আমি খুঁজে পাচ্ছি না। তুই কেন একটা সাধারণ কথা বুঝিস না? সে তোর নয়, সে অন্য কাউকে বেছে নিয়েছে। তুই তাও তাকে নিয়ে পড়ে থাকবি? আমার দিকটা একবারও ভাববি না? ঋষি সাথে সাথেই রায়ার দিকে মুখ ফেরালো। কিন্তু কার কথা বলছে রায়া? কে নতুন কাউকে খুঁজে নিয়েছে? তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই? বুকের ভেতরটা কেমন ধড়াস করে ওঠে আমার। এসব ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা নামার উপক্রম হয়েছে তা টেরই পাইনি। হুঁশটা ভাঙল আবার রায়ার মৃদু কণ্ঠস্বরে, তুই যাই ভাব ঋষি, আজ আমি একটা ডিসিশন নিয়েছি যেটা আমি তোকে জানাতে চাই। সাথে সাথে রায়া তার হাতটা নিয়ে যায় তার ব্যাগে থাকা প্রথম চেনটার মধ্যে, আর সেখান থেকে বের করে আনে এক সুন্দর প্রস্ফুটিত গোলাপ। এই দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি খুব ভালো করেই উপলব্ধি করছিলাম এবার কি ঘটবে, যে আমি কিনা এতদিন চেষ্টা করেও ঋষিকে নিজের মনের কথা বলতে পারলাম না, সেই আমার সামনেই রায়া ঋষিকে প্রপোজ করবে। ঋষি যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তো আমার আর কিছুই করার থাকবে না। এখনই কি ওদের সামনে যে উপস্থিত হব? কিন্তু জিজ্ঞাসা করলে কি বলবো? এসব ভাবতে ভাবতে ধ্যান ভাঙল ঋষির গলার আওয়াজে। কিরে রায়া, কি করছিস এসব? গোলাপ, এত মিষ্টি মিষ্টি কথা, ব্যাপারটা কি বলতো? তুই কিছুই বুঝতে পারছিস না? সত্যিই পারছিস না? আমার তোকে কিছু কথা বলার দরকার। তা বল, সমস্যা নেই, কিন্তু এভাবে? সেই কলেজের শুরু থেকেই তোকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কিভাবে বলবো আমি খুঁজে পাচ্ছিলাম না। আজও সব কিছু তোকে হয়তো বলতে পারবো না, তাই এই চিঠিটা তোকে দিলাম। আজকে দিনটা শেষে বাড়িতে গিয়ে একান্ত পড়িস চিঠিটা। তারপর আমাকে তোর ভালোবাসা আসলে কে সেটা আমাকে জানাস, ওকে?
কথা শোনার পর নিজের অজান্তেই আমার হাতটা আমার বাম পকেটের দিকে এগিয়ে যায়। এই পকেটেই রয়েছে আমার ভালোবাসার প্রমাণপত্র। কিন্তু তার কি আর কোনো দাম আছে? এসব ভাবতে ভাবতেই কখন যে চোখের কোণে 2 ফোঁটা জল এসে গেছিল তা আমি বুঝতেই পারিনি। পরবর্তীতে ঋষির গলার স্বরে আমি একটু তটস্থ হয়ে চোখের জল হাত দিয়ে মুছে ঋষির কথা শুনতে লাগলাম। ঋষি বলল, তুই জানিস রায়া, আমার ভালোবাসা কে বা কি, কিন্তু সত্যিই যদি তোর মতো আমার ভালোবাসা দেখানোর সামর্থ্য থাকতো তাহলে বোধহয় সবচেয়ে সুখী আমিই হতাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার করার মতো কিছুই নেই, শুধু করতে পারি বলতে অপেক্ষা। এতে তুই স্যাটিসফাইড? কিন্তু কতদিন ওয়েট করবি? ইয়েস, অফকোর্স আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। আর অপেক্ষার কথা বলতে গেলে জানি না রে কতদিন। শুধু একটা কথাই বলবো, কোনো কিছুই এর চেয়ে আমাকে বেশি খুশি করতে পারবে না যদি সে আমাকে নির্বাচন করে। এটাই আমার কাছে ম্যাটার করে, যা ট্রু ডেফিনেশন অফ লাভ। যদি সে তোকে কোনোদিনও না নির্বাচন করে? তাহলে হয়তো সে আমাকে বোঝার চেষ্টা করেনি, অথবা আমি তাকে আমার সম্বন্ধে অবগত করাতে পারিনি। দ্যাটস ইট। কিন্তু এইভাবে কতদিন? দেখে অবাক হলাম। ঋষি হাসছে। হাসতে হাসতে কিছুটা ইয়ার্কি মিশ্রিতভাবে বলল, বেশি দিন না রে, আই বিলিভ ইন মাই লাভ। আর আই এম সরি, কিছু মনে করিস না। তুই আমার খুব ভালো বন্ধু, বাট এর বেশি কিছু না। মন খারাপ করিস না, চল এবার, অন্ধকার হয়ে এলো। মনটা কেমন যেন অদ্ভুত প্রশান্তিতে ভরে গেছে। কিন্তু কাকে ভালোবাসে ঋষি? কই, একবারও তো নাম উচ্চারণ করলো না কেউই। সে যাই হোক, এটা তো কনফার্ম হওয়া গেল রায়ার সাথে ঋষির সেই অর্থে কোনো সম্পর্ক নেই। যেটা আমরা শুনেছি সেটা পুরোটাই ভ্রান্তি। আজ প্রপোজ করব এমন মাইন্ডসেট নিয়েই এসেছি। তাই ওরা যে মেয়েটার কথা উজ্জ্ব করে করে কথা বলছিল, সেই মেয়েটা যে আমি ছাড়া আর কেই বা হবে। এরকম পজিটিভ কিছু একটা ভেবেই যখন ওদের দিকে তাকালাম, তখন অন্ধকার প্রায় নেমেই এসেছে। দেখলাম দুজনেই একটা ডিস্টেন্স মেনটেন করে হেঁটে চলেছে। চোখ দুটো তাদের দিকে বাজ পাখির মতো স্থির রেখে জোরে জোরে হাঁটতে শুরু করলাম। চিঠিটা যে আজ ঋষিকে দিতেই হবে। পর মুহূর্তেই তাদের দিকে তাকাতেই আমার বুকটা ধড়াস করে উঠল। ঠিক সুনামি আসার আগে যেমন সব কিছু শান্ত হয়ে যায়, সেরকমই এক অনুভূতি বুকে নিয়ে চেষ্টা করলাম জোরে চিৎকার করে বলার, রায়া, গাড়ি সরে যা। আওয়াজটা যত জোরে করব ভেবেছিলাম, আওয়াজটা যেন তত জোরে বেরোলো না আমার মুখ থেকে। তবে তা পৌঁছেছিল আমার ভালোবাসার মানুষটার কানে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সাথে সাথে এক তীব্র ব্রেক প্রেসের আওয়াজ, তারপরেই সব ঘোরালো। যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি নিশাতুর চোখে দেখতে লাগলাম ঋষির দেহটা ছিটকে গিয়ে পড়ল গাড়ি থেকে অনেক দূরে। রক্তে রাঙা হয়ে উঠল পুরো রাস্তাটা। চোখের সামনে কেমন একটা ধোঁয়াশার মতো দেখলাম। সর্বশক্তি দিয়ে হাতটা তুলেছে আমায় লক্ষ্য করে। আর ব্যাস, তারপরেই সব অন্ধকার। বন্ধ হবে আনাগোনাই হাতে, তখন আমায় নাইবা মনে রাখলে। সেই বিভীষিকাময় রাতটার কথা ভাবলেই আমার মনটা শিউরে ওঠে। ঠিক আজকের দিনেই ঘটেছিল সেই মর্মান্তিক দুর্ঘটনা। আজ 1 বছর হয়ে গেল ঋষি আমাদেরকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। ঋষির বাড়িতে ঋষির ফটোটার সামনে দাঁড়িয়ে কাকু কাকিমার কান্নাটা বুকে যেন শেলের মতো বিঁধছে। তারপর অবাক করা 2 দিনের অচৈতন্যতা কাটিয়ে ওঠার পর
আমার আবছা স্মৃতিরূপে মনে পড়ে ঋষির সেই আত্মবলিদান। আমার গলার আওয়াজ পেয়ে ঋষি যদি সেদিন রায়াকে না বাঁচানোর চেষ্টা করত, তাহলে এই দিনটা হয়তো আজ সামনে আসতো না আমাদের। রায়াকে ধাক্কা দিয়ে নিজেই গাড়ির সামনে এসে পড়ে ঋষি, আর স্বচকিতে ঘটে যায় ঘটনাটা। না, হলো না আমাদের মনের মিল। সেদিনের পর আমার চিঠিটা পুড়িয়ে ফেলেছি আমি। না ঋষি জানতে পারলো আমার মনের কথা, না আমি জানতে পারলাম। জানবই বা কী করে? রায়া এখন পাগল, ওকে এখন অ্যাসাইলেমে রাখা হয়েছে। সেদিনের সেই বিভৎসতা সহ্য করতে পারেনি ও। একমাত্র ওই জানতো ঋষি কাকে ভালোবাসত। নিজের ক্ষতি করার বৃথা চেষ্টা করেও কোনো লাভ হয়নি। না পেরেছি ঋষিকে ভুলতে, না পারলাম স্মৃতি হত্যা করতে। আজ মনে পড়ে ঋষির বলা সেই ডেফিনেশন অফ ট্রু লাভের কথাটা, আর সাথে মনে পড়ে শ্রীকান্তের সেই বিখ্যাত লাইনগুলো। আমি সমস্ত দেখিলাম, সমস্ত বুঝিলাম, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এ নির্জন নিশীতে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই জানিতে পারিলাম না। আপনি শুনছিলেন নীলাঞ্জন দাশগুপ্তের লেখা অব্যক্ত। গল্প পাঠে ও অনুজ চরিত্রে প্রীতি, গল্পের সূত্রধার ও ঋষির চরিত্রে আমি রাজ, কোয়েলের চরিত্রে শিল্পা, রায়ের চরিত্রে বৃষ্টি এবং অন্যান্য চরিত্রে নীল, সুমন, আকাশ। পর্ব পরিচালনায় নীল ও দেবাঞ্জন। এডিটিং বাই রাজ। সৌরভ সেনগুপ্তকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্যে। আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হবে টিম অডিও বুক। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।